বনিয়ামিন নামক এই ইউটিউবার সম্প্রতি ইটালিতে গণধোলাই খেয়েছেন এবং তিনি ফেসবুকে দাবি করেছেন গণধোলাই যারা দিয়েছে তারা আসলে আওয়ামী লীগের কর্মী সমর্থক। বনিয়ামিন গত ৩-৪ বছর ধরে ভয়ঙ্করভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে অবমাননাকর শব্দ ব্যবহার করে এসেছেন এবং জামাতকে সরাসরি ডিফেন্ড করেছেন, এমনকি জামাতের যে স্টুডেন্ট উইং শিবিরকে ব্যাপক উস্কানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এখন তাকে যে এরকম নির্মমভাবে প্রহার করা হলো রাস্তায় ফেলে, এই ঘটনার নিন্দা জানাই। একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তাকে এভাবে মারাটা ঠিক হয়নি। কথা হচ্ছে বনিয়ামিনরা যারা ক্যামেরা একটা আছে, মাইক্রোফোন একটা আছে বলেই সেটা ওপেন করে যা তা বলে হ্যাডাম দেখান, তাদের এটাও মনে রাখা উচিত যখন মানুষ ক্ষিপ্ত হয় তখন সে ঠিক বেঠিক ভুলে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করার চেষ্টা করেন। এই কাজটি ইতালির আইনে কি কেমন সেটা সেই দেশের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী সমাধান করবে, কারণ ইতালি তো আর বাংলাদেশ নয় যে জামাত শিবিরের মব বাহিনী যা খুশি তাই করেছে, পুলিশ হত্যা করেছে, সেরকম এই ঘটনারও বৈধতা পাওয়া যাবে। কথা হচ্ছে বনিয়ামিনের ঘটনায় অন্য যারা তথ্য সন্ত্রাসী রয়েছেন তারা একটু শিক্ষা নিন। শেষ বয়সে এসে এইভাবে লাথি হুসটা খাইতে হবে? যখন তাকে মারছিল, মৌলবাদী বলে মারছিল, সে বারবার বলছিল আমি মৌলবাদী না, আমি মৌলবাদী না, আমি বনিয়ামিন। তো ওকে, তার কথা বলার স্টাইল, তিনি যেসব বিষয়ে দেখান, মানে নারীদের স্তন দিয়ে শুরু করেন এবং অসংখ্যবার আমি শুনেছি নারীদের প্রতি অবমাননাকর শব্দ ব্যবহার করতে, ইনডিরেক্টলি সেক্সিস্ট কথাবার্তা বলতে। তো এটা তার মোরাল জায়গা থেকে তিনি করেন কিনা, কোনো উদ্দেশ্য তার আছে কি না আমি জানি না, তবে তিনি অসংখ্যবার ভিডিওতে দাবি করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে তিনি কাজ করেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন পিনাকি ভট্টাচার্য, বনিয়ামিন যারা ধার্মিক নন তারা কেন জামাতকে সমর্থন করেন, আমি অনেকবার এই বিষয়ে বলেছি, আপনারা নিশ্চয়ই অনেক বিজ্ঞ এই বিষয়ে, তো বিবেচনা করবেন, যার যার আমলনামা শেষে বুঝবে। বাংলাদেশে যারা মব সন্ত্রাস চালিয়েছে তাদের সাথেও কি হবে, বা এই জেনজিদের মধ্যে থেকে যারা নেতা হয়েছে, সার্জিস, হাসনাত সহ অন্যান্য জুলাই জঙ্গি, তারা পালা বদলে পালিয়ে গিয়ে সারা জীবন এরকম লাথি উষ্টার মধ্যে থাকবে কিনা সেই প্রশ্নটিও রাখছি। কারণ আমরা জানি পশ্চিমের দেশগুলোতে কারোর গায়ে হাত তোলা কিন্তু খুব বিশাল বিষয়। বাংলাদেশে এটা খুব স্বাভাবিক হলেও এই কাজ যারা করেছেন বা করছেন, যারা ডিম মেরেছে, জুতা মেরেছে, তারা ভবিষ্যতে এই কাজগুলো অব্যাহত রাখবেন কিনা সেই প্রশ্ন রাখছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন, কীভাবে কি করে সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ জানেন। এবার আসি গাজী নজরুল ইসলামের প্রসঙ্গে। আপনারা জানেন এই গাজী নজরুল ইসলামের মতো অসংখ্য জামাতের নেতাকর্মীরা সারা বাংলাদেশে লুচ্চামি, ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে এবং বিষয়টিকে আসলে এড়িয়ে যাওয়া হয়, গোপন করা হয়, বিভিন্ন অজুহাতে ভুল হয়েছে, শয়তানে ধরেছে, বা অপপ্রচার, এআই, দ্বিতীয় বউ, তৃতীয় বউ, এরকম ঘটনা সামনে এনে বিষয়গুলোকে গোপন করার চেষ্টা করা হয়। আসলে কি সত্য গোপন করা যায়? সভাপতি উনি ওনাকে এই মহিলা সহ রুমের মধ্যে অনৈতিক কার্যক্রম করা অবস্থায় আমরা এলাকার লোকজন সাথ ধরছি। হ্যাঁ বলেন। এই ভাবি আপনি বলেন। আমি কোথাও ঘুরতে যাওয়ার কোনো কথা বলতাম, তাহলে আমার জানতে দিত না। আর আজকে জোর করে পাঠাইছে। হ্যাঁ, আমি জাস্ট আমি দোকান পর্যন্ত যাইয়া আমার মনই টান দিছে, বারবারই বলেছে ওকে পরীক্ষা কবে শেষ হবে, ওরা পরীক্ষা কবে শেষ হবে, বারবারই জিজ্ঞাসা, পরীক্ষা শেষ হলে যাই 2 দিন বেড়াই আসবা। কারণ কি? কারণ লইয়া কারণ কি এই অশ্লীলতা করবে? দলের পাতি নেতারা পাগল হইছে ভাই, নজরুল সাহেবের পিছে লাগছে সব সময়। ষড়যন্ত্র ঘুচে যাবে, ইসলামের বিজয় হবে, ষড়যন্ত্র ঘুচে যাবে, ইসলামের বিজয় হবে, মুমিনের হৃদয়
সবাই মাঝে দেখ রে চেয়ে দেখ, মুমিনের মাথার উপর আছেন আল্লাহ মালিক এক, মুমিনের মাথার উপর আছেন আল্লাহ মাবুদ এক। জামাত ইসলামী বাংলাদেশ একটা আদর্শবাদী দল। এই দলের একজন বীর মুক্তিযোদ্ধা এবং দলের একজন এমপি, এরকম একজন লোকের এরকম নোংরা একটা ছবি বা এরকম কার্যক্রম করতে পারে, এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। এগুলা সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা একটা ভিডিও, ভুয়া ভিডিও। এমন একজন সম্মানী ব্যক্তির বিষয়ে এরকম একটা নোংরা ছবি ভাইরাল করে বা প্রকাশ করে যে অপরাধ করেছেন, আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং এটা ধিক্কার জানাই। যারা করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। লোকে লোকে বারে পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দল, জনগণ জানে সমাধান। এদের যারা কর্মী সমর্থক রয়েছে, জামাত শিবির রাজাকাররা, এরা কি মনে করে তারা অন্ধ হলেই প্রলয় বন্ধ হবে? না, হবে না। এই ঘটনাগুলো মানুষ জানবে, কথা বলবে এবং তাদের প্রতি সাধারণ মুসলমানদের যে বিশ্বাস বা ধর্মকেন্দ্রিক ভালোবাসা ছিল, একটা সফট কর্নার ছিল, সেগুলো কিন্তু একদম হাতে কলমে মানুষের কাছে প্রমাণিত হয়ে যাচ্ছে। তো এই জামাত নেতাদের লুচ্চামি, মাদ্রাসায় বলাৎকার, মক্তবে ধর্ষণ, এগুলো একটা সময় বন্ধ হবে, কিন্তু ইতিহাসে তারা তাদের এই কালো অধ্যায় রেখে যাবে, যা তারা কখনোই গোপন করতে পারবে না। যেমন তাদের ওস্তাদ মওদুদির কথাবার্তা এবং আদর্শ তো না, ভয়ঙ্কর ইজম, সেগুলো তারা গোপন করতে পারে না, পাছে লুকানোর চেষ্টা করে অথবা মুক্তিযোদ্ধাদেরকে, ভারতকে দু একটা গালি দিয়ে সেগুলো জায়েজ করার চেষ্টা করে। আমি একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি, জামাতের এমপি, জামাতের কর্মীরা এমন হবে না কেন, যেখানে স্বয়ং জামাতের প্রধান তথা আমির চুম্মা শফিক আমাদের সবার সামনে বাচ্চাদেরকে মলেস্ট করেছে, বিদেশি কূটনীতিকদের ধরে, ইফ ইউ নো ইউ নো। তো এরকম একটা দল যাদের প্রধান একজন প্রকাশ্য ধর্ষক, যৌন নিপীড়ক, তাদের নেতাকর্মী আর কী বা করবে? বিএনপির একটি মিছিল খুব ভালো লেগেছিল, শুনুন সেই মিছিলের স্লোগান। আমি থেকে সমর্থক, নেতা থেকে সমর্থক, নেতা থেকে সমর্থক, সব চালানা দর্শক, নেতা থেকে সমর্থক, সব চালানা দর্শক, আমি থেকে সমর্থক, সব চালানা দর্শক, সব চালানা দর্শক, আমি থেকে সমর্থক, সব চালানা দর্শক, সব চালানা দর্শক, নেতা থেকে সমর্থক, নেতা থেকে সমর্থক, সব চালানা দর্শক। এবার চলুন গাজী নজরুল ইসলাম তথা জামাতি এই ধর্ষক, লুচ্চার, মিথ্যাচারগুলো একটু মনে করার চেষ্টা করি। যখন তার এই লুচ্চামির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল, তখন সে এবং তার অনুসারীরা কি বলল? এগুলো সত্য না, এগুলো এডিট করা যায়, এডিট করা যায়, এগুলো এআই দিয়ে বানানো। তারপরে যখন তাদের সমর্থিত ফ্যাক্ট চেকার, দ্য ডিসেন্ট সহ অন্যান্য জামাতি বটর বাহিনীদের প্রধানগুলো সামনে এসে বলল, না আসলে ঘটনা জেনুইন, ভিডিওটি সত্য, তখন তারা দাবি করল এই কিশোরী হচ্ছে এই গাজী নজরুল ইসলাম তথা বুইরা লুচ্চার দ্বিতীয় বউ। পরবর্তীতে আমরা দেখলাম আজকে জামাত থেকে এই ধর্ষক লুচ্চাকে বহিষ্কার করলো। প্রথম প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, এআই ভিডিও অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও কেন বলা হলো? হোটেল কক্ষে ক্যামেরা কে বা কারা রাখলো? অনেকেই বলছেন সিসিটিভি ছিল না, সিসিটিভি ছিল না। সিসিটিভি ফুটেজে ডেট অ্যান্ড টাইম থাকে, রেকর্ডিংয়ের যে ডিউরেশন, কত মিনিট, কত ঘন্টায়, কোন টাইমে, এটা থাকে। এটি ছিল সাধারণ কোনো ক্যামেরা, কোনো ফোন বা কোনো ছোট ক্যামেরা। স্বাভাবিকভাবে মোল্লা মুন্সিরা মূর্খ হয়, তারা তাদের ইমানদণ্ড মনে করে যৌনাঙ্গকে, সেই লোভ সামলাতে পারে না। দেখেনি তো, তারা বুড়ি থেকে ছুরি, ছেলে থেকে শুরু করে এমন কিছু বাদ দেয় না, বাচ্চা শিশুকে ধর্ষণ করে, কারণ তারা মনে করে চলেন ওস্তাদ চালাইয়া দেন। এটা ইসলাম কায়েম করার জন্য করে, কিসের জন্য করে? রেপ কি করে কোনো ইজম প্রতিষ্ঠার জন্য হতে পারে? বা একজন পুরুষ তার
গোপনাঙ্গ জননাঙ্গ যদি সামলাতে না পারে তাহলে সে নিজেকে কিভাবে পুরুষ বলে? তাহলে তো ধর্ষকরাও এক একটা বীর পুরুষ, তাই না? তো এই ভিডিওকে এআই বলে প্রথম যে মিথ্যাচার, জামাত ইসলাম মানেই মিথ্যাচার, মিথ্যাচার এবং মিথ্যাচার। তো প্রথম এই ছলনা কাজে দিল না। পরে যেহেতু হোটেল কক্ষে ক্যামেরা ছিল, ক্যামেরা কে লাগিয়েছে, সে কোথায় কি যাচ্ছে এটি আপনি আমি জানতে পারবো না? তার আশেপাশের লোকরাই করেছে, নিশ্চয়ই বনিবনা হয়েছে, মানে কোনো একটা বিষয় অথবা দ্বিমত হয়েছে, তাই এই কাজ হয়েছে। অথবা ওই মেয়েটিও করতে পারে। তো তার লোকরাই গোপন ক্যামেরা রেখেছে, সে সেখানে ধরা পড়েছে এবং ধরা পড়ার পরে প্রথমে এআই, পরে দ্বিতীয় বউ, আরও কত কিছু বলবে সামনে আমি জানি না। গাজী নজরুল ইসলামের ড্রাইভার এই রুমটি বুক করে দিয়েছিল। তাকে এই গাজী নজরুল ইসলামের অনুসারীরা ব্যাপক মারধর করেছে, হত্যার হুমকি দিয়েছে। তারপরে সে বাধ্য হয়ে সরকারের কাছে একটি চিঠি লিখেছে। এই চিঠিটি আপনারা এই ভিডিওটি এখানে পজ করে সুন্দর করে পড়ে নিতে পারেন। এই চিঠিতে সে সুস্পষ্টভাবে বলেছে এই গাজী নজরুল ইসলাম তথা জামাতি লুচ্চা অসংখ্যবার শিশুদের সাথে এরকম বিকৃত যৌনতা চালিয়ে এসেছে, অর্থাৎ একাধিকবার অসংখ্য শিশুকে সে ধর্ষণ করেছে, মলেস্ট করেছে, অর্থাৎ যৌন নিপীড়ন করেছে। আপনারা তার ফাঁস হওয়া ভিডিও ফুটেজে দেখেছেন চুমু দিচ্ছে, মানে ওকে, এই ধরনের কাজ সে বহুবার করেছে। যেহেতু তার ড্রাইভার এখন জীবন সংশয়ে রয়েছে, তাই সে এই সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে। আগে করলে ভালো হতো, কিন্তু জামাত ইসলামীর একটা নেতার ড্রাইভার কে হবে তার রুচি নিয়েও তো আমাদের একটা, মানে এদের সাথে এক কাপ চা যেখানে খাওয়া যায় না, তার ড্রাইভার হয়ে যিনি কাজ করেছেন তার জন্য আসলে সমবেদনা। তো ঘটনা যেটা ঘটেছে, ওভারঅল এই ভিডিও ফুটেজ সামনে আসা এবং বিভিন্ন নাটক করেও সে আশ্রয় না পেয়ে অবশেষে জামাত তাদের দল, ধর্ষকদের দল পর্যন্ত তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। ওই যে একটা প্রবাদ আছে না, লুচ্চার 10 দিন আর জনতার 1 দিন, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এরকম লুচ্চা বহুবার এরকম লুচ্চামি করে বেরিয়েছে, একদিন জনতার সামনে এগুলো এসেছে এবং ধরা পড়েছে। এখন কথা হচ্ছে, সে যদি ওই নারীকে বিয়ে করে থাকে, ওই কিশোরীকে বিয়ে করে থাকে, তাহলে ধরা পড়ার পর অন্যায় হয়েছে মাফ করে দেন, কিছু টাকা পয়সা নিয়ে মিটমাট করে ফেলেন, এই ধরনের কথাবার্তা সে ভিডিওতে কেন বলল? নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন। না দেখলে চলুন একটু তার সংক্ষিপ্ত কথা দেখে নিই। এই যে হাতে না, মামা এই যে হাতে না ধরছি দুজন, এই যে মুরব্বী আর এই যে বাচ্চা মেয়ে 11-12 বছর। আপনার বাসা কই? এই তুমি কোন সময় দিলে কেন? আপনার বাসা কই? আর আপনার বাসা হইলো মিরপুর। আমার বাসা কোথায় ভাইয়া? মিরপুর। আপনার চাকরিদার কথা, তোমার বাসা কোথায়? চাকরিদার কথা দেন না? কি আত্মীয় লাগে বাসায় বন্ধু মতো? কি লাগে? প্রমাণ আছে, ঠিক আছে, কি লাগে? কিছু আছে, কি লাগে? হ্যাঁ, দাদু ভাই লাগে। দাও সার্চ করো কি কি আছে, দাও দেখো, দাঁড়াও কিছু দিব না, দাঁড়াও। লুঙ্গি, এই যে লুঙ্গি, ঠিক আছে, আরো আছে অনেক কিছু। দেখেন এই আপনার সরেন, হাত ছাড়েন, সমস্যা নাই, হাত ছাড়েন, আপনার কিছু নেওয়া হবে না, ঠিক আছে? না না না, কিছু হয় না এখানে। কথা বলো, এই কথা বলো না কেন? কথা বলো। অনেক কিছু পাওয়া যাবে, ঠিক আছে, অবৈধ অনেক কিছু পাওয়া যাবে। কই পাইছি জানেন? দরজাটা খুইলাই এই যে কোনার ভিতরে পাইছি, মেরে পাইছি কোনার ভিতরে, উনি ওখানে অনেক আসছে, অনেক। কথা বলো না কেন? তোমাকে চাকরির কথা বলে এখানে আনছে?
এই সবাই ফোন দিন। আপনি চাকরি দেওয়ার কথা বললে এখানে আইন না অবৈধ কাজ করতেছেন, সব প্রমাণ আছে আঙ্কেল, ঠিক আছে? আপনি নিজের মুখে, আপনার মাত্র নিজের মুখে বলছেন যে কিভাবে কি সমাধান করা যায়, ঠিক আছে? কেবল নামাজ পড়ছেন আপনি, ঠিক আছে? নামাজের আড়ালে অনেক কিছু করেন। মানুষের একটা রূপ থাকে না, মানুষের 2-3টা রূপ থাকে, যে জায়গায় যেই রূপ দরকার ওই জায়গায় ওই রূপ ধারণ করে, বুঝছেন আমার কথা? কিচ্ছু করার নাই, টাকা পয়সা আপনি সব আপনার সাথে নেতা না। আরে এই সব 2 নম্বরই কারবার ওখানে, সব 2 নম্বরই কারবার। আপনাদের একদিন না, এই যে আঙ্কেল আপনারা অনেকদিন থেকে ফলো করা হইতেছে, ঠিক আছে? এই বাসায় নীলা ব্যবসা করা, নীলা এই যে জামাতের লোক কি মেয়ে নিয়ে আসছে এখানে, লোক দেখাই নিয়ে আসছে। এখন মেয়ে নাবালক, মেয়ের বয়স সর্বোচ্চ 13 হবে, 13 থেকে 14 হবে। ঠিক আছে, আমি থানায় ফোন দিয়ে দিই, সব থানায় চলে। আমার থেকে ফোন দিই, থানায় যাবো, চলো না, আমি থানায় ফোন দিই। কি স্থানীয় জনতা কেন তাকে ল্যাংটা করে তল্লাশি করছে? একজন এমপি কট খাওয়ার পরে এরকম চেহারা কেন করলো? অবশ্য কট খেলে চেহারা তো এমন হবেই। কোথায় গেল তার হ্যাডাম? একজন এমপির নিরাপত্তায় থাকা সিকিউরিটি কোথায়? তারা না কোথাও পরিদর্শনে গেলে অমুকের বাড়ি তমুকের বাড়িতে গেলে সাথে পুলিশ থাকে, নিরাপত্তা কর্মীরা থাকে। ও মামুনুল হকের মতো 501-এ গোপনে, মানে অনুসারীদের রাস্তায় নামায় দিয়া, বন্দুকের সামনে দাঁড় করায় দিয়া মজ মাস্তি করে বন্ধুর বউয়ের সাথে। আর এইখানে নাতির বয়সী একটা মেয়ের সাথে এসে লুচ্চামি করছে। মানে সিকিউরিটি নিয়ে, পুলিশ নিয়ে এসে কি লুচ্চামি করবে? কিন্তু ওই যে লুচ্চার 10 দিন, জনতার 1 দিন, তার সিকিউরিটি তার সাথে ছিল না। ধরা পড়ার পরে আব্বা গো, সোনা গো, মাফ করে দাও, আজকেই প্রথম আসছি। আরে নাটক কম কর প্রিয়। এবার একটা কথা, বিয়ে করা বউ সে কেন গোপন করেছে? কেন এই ঘটনা সামনে আসার পরে সে বলেছে আপনারা মাঝখান দিয়ে কিছু মনে করেন না, হ্যাতি আর বউ? কেন? এর আগে হ্যাতি কোথায় ছিল? ইসলামে তো গোপনে বিয়ে করার কোনো বিধান নাই। আপনি যথাযথ পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ সাক্ষী রেখে দেনমোহর দিয়ে তারপরে বিয়ে করবেন। আর বিয়ে করা বউ নিয়ে কেন এরকম লিটনের ফ্ল্যাট টাইপের হোটেলে যেতে হবে? অর্থাৎ এই যে হোটেলের আপনারা দৃশ্য দেখেছেন ভিডিও ফুটেজে, স্পষ্টত একটা খাট, মানে এটাকে ল দিয়ে বা চ দিয়ে যে হোটেলগুলো, মানে ওখানে যাবেন, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে তারপর চলে আসবেন। তো বিয়ে করা বউকে নিয়ে কেউ এরকম জায়গায় যায়, আমি অন্তত তোকে জানি না। তবে জামাত শিবির রাজাকারদের রুচি নিয়ে আর কি বলি, এদের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এদের চেহারাটা দেখলে মনে হয় একটা সাক্ষাৎ 1971-এর সেই বড় বড় রাজাকার। আপনি দেখেন ব্যারিস্টার ফুয়াদ, ওই সোকল্ড ব্যারিস্টার কি শাহরিয়ার, SM শাহরিয়ার কবির। জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই। এদের চেহারাগুলোর দিকে তাকান। আমি চেহারা বর্ণ নিয়ে কিছুই বলতে চাই না, কিন্তু যখন একটা ব্যক্তি নিজের চেহারাটাকে মানে কুৎসিত বানিয়ে রেখে, চোরের মতো বানায় রাখে, তখন আমি কী বাবল। এদের চেয়ে অনেক উৎকৃষ্ট হচ্ছেন সেই সিদ্দিক, যিনি বলেছিলেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সাহস ছিল তার। কিন্তু এই ধরনের ছ্যাঁচড়াগুলোর কথা আর কী বলবেন? তাদের রুচি, তারা যা খায়, যেখানে ঘুমায়, এগুলো নিয়ে আর কিছু বলার নাই। দিন শেষে তারা এসে বলবে শাহবাগী তুই গোসল কর, আমাদের বর্ণ নিয়ে বলবে, আমাদের স্মার্টনেস নিয়ে প্রশ্ন তুলবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, মামুনুল থেকে শুরু করে এই নজরুল, এরা ধরা খাওয়ার পরে কেন বলে আমার দ্বিতীয় স্ত্রী? ধরা খাওয়ার আগে কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্ত্রী আমরা খুঁজে পাই না? এবং এই ধরাগুলো কেন হোটেলেই খায়?
এবার আসি ওই মেয়েটির চাকরির সুপারিশের যে বায়োডেটা, এই বায়োডেটায় কেন মেয়েটি অবিবাহিত লিখেছে? এই পাজি নজরুল ইসলাম দাবি করেছে না সে তার বউ, তাহলে বায়োডেটায় সে কেন অবিবাহিত লিখে রেখেছে? একজন এমপি কেন তার বিয়ে করা বউয়ের জন্য জোর সুপারিশ করবে? এই বায়োডাটা দেখেন, পাজি নজরুল ইসলামের জোর সুপারিশ রয়েছে। এটা কি অ্যাবিউজ অফ পাওয়ার বা ক্ষমতার অপব্যবহার নয়, বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত নয়? একজন এমপির বউ কোন একটা চাকরির জন্য ওই এমপি দ্বারা সুপারিশ প্রাপ্ত হবেন, ভেবে দেখেছেন? সে যে ওথ নিয়েছে, শপথ করেছে সংসদে, তার এমপি পদ, তার যে পাওয়ার, সেটির কি অপব্যবহার করলো না যদি বউ হয়েও থাকে? এবার বিয়ে করা বউয়ের শিক্ষাগত যোগ্যতা কেন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এবং সেই সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট দিয়ে আবার এমপির তদবিরে চাকরি কেন? প্রিয় বন্ধু, আপনি যদি পড়াশোনা করে থাকেন, চিন্তা করেন তো, মেট্রিক বা এসএসসির পরে আপনি কোনো একটা এমপির সুপারিশে চাকরি পেয়ে যাচ্ছেন, এবং সেই পদটি কোন পদ হতে পারে? দারোয়ানের পদ, ক্লিনারের পদ। মানে আমি কাউকে হেয় করছি না, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একজন বিসিএস শেষ করে তিনি কোন চাকরি করবেন, আর একজন এসএসসি শেষ করে কি চাকরি করবেন? একজন মহামান্য জামাতের, স্বয়ং আল্লাহর দল জান্নাতি জামাতের বউ, তার দ্বারাই সুপারিশ প্রাপ্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেখানে এসএসসি। এবং এসএসসি কোন বয়সে পাশ করে মানুষ? 16, সর্বোচ্চ 17, অনেকে 15তে শেষ করেন। কিন্তু মেয়েটি ওই তার বায়োডেটায় দেখিয়েছে 18 বছর। প্রশ্ন আছে, 18 বছরের নিচে যদি হয়, যদি কেউ মাইনর হয়, তার জন্য কি কোনো চাকরির জন্য সুপারিশ করা যায়? বাংলাদেশের আইনে 18 বছরের নিচে থাকা মানে কিশোর কিশোরীরা কী চাকরি করতে পারে? তাকে তো স্বাভাবিকভাবে বায়োডেটায় 18 লিখতে হবে। আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন, মেয়েটি যে ওই জামাতি ধর্ষকের 58 বছরের ছোট, এটি কি আপনি জানেন? 58 বছরের ছোট, অর্থাৎ নাতির বয়সের চেয়েও ছোট। এরকম একটা বাচ্চা মেয়ের সাথে ফষ্টি নষ্টি লুচ্চামি, আবার ধরা পড়ে এআই পরবর্তীতে বিয়ে দাবি করা, এটা তো সুন্নত বললেও খারাপ হয়ে যাবে। মানে সুন্নত তো এটার চেয়ে বেটার। মানে আমি টানছি না, তারাই তো ধরা পড়ে বলে নবী সাহাবীরা এই ধরনের লুচ্চামি করেছে, অন্যের বউ ভাগায় নিছে। হ্যাঁ, নবী 6 বছরের বাচ্চাকে বিয়ে করেছে, তো নবীর তো বয়স ছিল তখন 52 বছর, আয়েশার বয়স ছিল 6, তার সাথে যৌন সঙ্গম করেছে 9 বছরে। তো নবী মোহাম্মদের সেই উদাহরণ টানলেও তো সে এগিয়ে গেছে, তার তো 58। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো, যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। কিন্তু এই শিবির নেতা যে প্রেম করেছেন, এটা আইনের দৃষ্টিতে কোনো অন্যায় না। দেখুন, মেয়েটির বয়স যে 18 লেখা হয়েছে, এখানে যদি তার আসল জন্ম লেখে তাহলে তো চাকরি হবে না। এবং আপনারা কেউ কি ওই মেয়েটির বার্থ সার্টিফিকেট, ন্যাশনাল আইডি কার্ড কোনো কিছু দেখতে চেয়েছেন? না, বায়োডেটায় কী লিখেছে সেইটাই আপনাদের কাছে স্ট্যান্ডার্ড। কেন? বাংলাদেশের এই চাকরির জন্য যে বায়োডেটা লেখা হয়, সেখানে সঠিক তথ্য কতজন দেয়? কতজন সেটাকে ক্রস চেক করে না? যে সকল সুশীলরা বলছেন না, 2জন প্রাপ্তবয়স্ক মানুষ কি করছে, আরে কোথায় প্রাপ্তবয়স্ক? ওই মেয়েটির চেহারার দিকে তাকালেই তো বোঝা যায়। আমি আগে এই মেয়েটির চেহারা ঢেকে দিয়েছিলাম, কিন্তু যেহেতু এই পাজি নজরুল ইসলামের বুইড়া আর এক বউ, আমি তার বয়স স্বাভাবিক, ওর বয়স 70+, তো তার বউ কত হবে? এরকম বাচ্চা বিয়ে না করলে তো সে 60টাটি হবে। সেই মহিলার সাথে কাঁধে কাঁধ মিলে এই বাচ্চাটা বলছে আপনারা কিছু মনে করেন না, আমরা বিয়ে করছি, সেই কই তুমি তার ঘরে থাকলা না কেন, হোটেলে গেলা কেন? তো আরেকটি প্রমাণ দিই, এই যে দুটো ছবি দেখছেন, এখানে বলুন তো কে জামাই আর কে শ্বশুর? হ্যাঁ, আপনারা ভাবছেন পাজি নজরুল ইসলামের জামাই বোধহয় কোনো মেয়েকে বিয়ে করেছে। এই লোক না, এই লোক ওই হোটেলে যাওয়া, ধরা খাওয়া ওই মেয়ের বাবা। উল্টা না, যাকে মনে হচ্ছে জামাই সে আসলে শ্বশুর, আর যাকে শ্বশুর মনে হচ্ছে সে হচ্ছে জামাই, আর শ্বশুরের চেয়েও বড়, মানে মেয়ের দাদু টাইপের। কি একটা অবস্থা! এটা নাকি সৎলোকের শাসন, এটা নাকি ইসলামের সৌন্দর্য, এটা নাকি শরীয়ত। শোনা যায় এই মেয়েটির
বয়ফ্রেন্ড রয়েছে। যেহেতু এই ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে একদমই ছড়িয়ে গেছে, এগুলোর গোপন করা, হাইড করার কিছু নেই। আর হিপোক্রিটদের হাইড করার দরকার নেই, তাদের চেহারা মানুষ জানবে। আর অনেকেই বলছেন মেয়েটি বাধ্য হয়েছে গরিব বাবা মায়ের খাদ্যন জোগাড় করার জন্য। আপনাকে কে বলেছে? আর আপনি বাবা মাকে খাওয়ানোর জন্য আরেকজনের বিছানায় যাবেন কেন? কোনটা মোরাল কোনটা না এটা বোঝেন না? তার মানে কি? মানে সুশীলতার তো একটা লিমিট আছে। জামাতি আব্বাকে বাঁচাবেন, রাজাকারের বাচ্চা নিজের পরিচয় দিয়া এটা কর। আরেকটা প্রমাণ দেখাই। এই গাজী নজরুল ইসলাম 2017 সাল থেকেই কিন্তু এই মেয়েটিকে টাকা দিয়ে আসছে, এবং সেই টাকা দেওয়ার ছবি সে নিজে তুলে ফেসবুকে দিয়ে এসেছে। এবং ওই হোটেলে ধরা পড়ার পরে মেয়েটির চটাং চটাং কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। নাম বললেই কি না বললে কি আপনারা এগুলো রেকর্ড বন্ধ করেন, এগুলো ডিলিট করেন। আমি তো জানি আপনারা এগুলো দিয়ে কি করবেন। তুমি এত জানো কেমনে হে মামনি? তোমার নাম কি? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেখ সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া, বলেও যে হবে না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কিনা। আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনারা কয়দিন নিয়ে আসছেন এখানে? সব থেকে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? তুমি এত কেমনে জানো? আমি তো জানি না। বয়স তো কম হইল না, তোমার ডাবল হবে তো। ওই মেয়েটি কিন্তু এখানে মিথ্যা নাম বলেছে। মিথ্যা নাম বলা, যারা ভিডিও রেকর্ড করছে তাদের সাথে চটং চটং কথা বলা, এগুলো কিন্তু প্রমাণ করে এই মেয়েটি এই লাইনে অভ্যস্ত। কোন লাইনে সেটা আপনারা বুঝে নেন। আমি কারোর চরিত্রের সনদ দিতে আসি নাই, কিন্তু এইরকম প্রফেশনাল কেমনে হয়? হ্যাঁ, সে যদি প্রফেশনাল হয় সেটা সে বলুক যে আমি এই কাজ করি, কেন লুকাতে হবে? যেটা বলছিলাম, ঘটনার এত দূর গড়ানোর পরে সে তার আত্মমর্যাদা ভুলে গিয়ে ওই গাজী নজরুলের অরিজিনাল বউ তথা নানির বয়সী ওই মহিলার সাথে একসাথে বসে ভিডিওতে স্টেটমেন্ট দিল, মানে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, 18 কোটি মানুষের সামনে ডাহা মিথ্যা কথা বলল, এবং এই মিথ্যা কথা নাকি তাদের ইসলাম। শুধু তাই নয়, এই ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পরে বিষয়টি ধামাচাপা দিতে কাজীকে ডেকে আনলো, বিয়ে করানো হয়েছে, অতীতের ডেট দিয়ে বিয়ের কাগজপত্র তৈরি করা হয়েছে, এরকম একটি ঘটনা সামনে এসেছিল। বাংলাদেশে এগুলো খুবই সম্ভব, আপনারা জানেন। মজার বিষয় হচ্ছে সেই কাজী, মানে কাজী নজরুল ইসলাম আবার পাজি নজরুল ইসলাম, গাজী নজরুল ইসলাম মিক্স করে ফেলছেন আপনারা। এই গাজী ডেকে এনেছে কাজী, ভাব ধরেছে মেয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঠিকই তো, ক্যা করেগা কাজী। কাজী বাবা কো বলতি বন্ধ, বাবা নে বাতা দিয়া সব কুছ। কোথা থেকে করছে আমি জানি না, তবে উনি বিয়ে করে আসছে আমার কাছে। এবার সাক্ষীরা যারা যারা উপস্থিত ছিলেন বিয়েতে, তারা সবাই আমার সামনে। জামায়াতের আলোচিত সমালোচিত এমপি গাজী নজরুল ইসলাম কোথায় বিয়ে করেছেন সেটি জানেন না তার কাজী। তবে বিয়েতে যারা উপস্থিত ছিলেন তারা তার কাছে এসে সাক্ষী দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। আপনি রেজিস্ট্রি করছেন কয় তারিখে? এই ভিডিওতে কাজী বিয়ের কথা জুনের 17 তারিখ বললেও আমার দেশকে দেওয়া অডিও সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন তার খাতায় এমপি সই করেছেন এই মঙ্গলবার। সেই সাক্ষাৎকারে তাকে এটাও বলতে শোনা যায়, আমি যেন বিপদে না পড়ি। নজরুল ইসলামের দ্বিতীয় বিয়েটা যে শুভঙ্করের ফাঁকি, কাজীর এই সাক্ষাৎকারে যেন সেটাই প্রমাণিত হলো। উনি ওই দিনটা সিলেক্ট করছে আর আজকে উনি সই করছে সব দিন। ও আচ্ছা, মানে মেয়ের জন্ম তারিখটা ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে। ও ফোনে বলে দিয়েছে? উনি নিজেই টুকে রাখতে বলে দিয়েছে। ওই স্যার নিজে টুকে রেখে বলে দিয়েছে। তো মেয়ের নাম তো 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি, মরিয়ম খাতুন, মরিয়ম বেগম আর মাহির, 3 জায়গায় 3 রকম কেন? আবার ওই যে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন হতো, তা আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসি তো একটা সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন। এটা কিভাবে আসলো? আপনাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এইগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ, ওটা ওকে করা হয়েছিল, সই করতে এসে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু? জি জি। আর আপনি ওইগুলো লিখে টুকে নিয়ে তারপরে লিখে বসাইছেন? ওই দিনটা ওইভাবে সিলেক্ট করে নিচ্ছে আর কি, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো? ও আচ্ছা, মেয়ের জন্ম তারিখটা ওইটা না, তো সেইটাকে মেকআপ করলেন কিভাবে? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে।
ফোনে বলে দিছে উনি নিজেই টুকে রাখছে বলে দিছে আমাদের। নিজে টুকে রেখে বলে দিচ্ছে। জি জি। বলছে যে বলতে চাচ্ছে যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে ওইটা বারবার বলার চেষ্টা করছে যে স্কুলের সাথে তো মিলছে না এইটা। তা সেটা কি 18 বছর হয় না, তা আপনি তো ফাইসে যাবেন, মামলা তো 3 জন খাবেন, মানে কাজে খাবে 18 বছর 3 মাস না, কাজে নিজে খাবে, হুম মানে এমপি মহোদয় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও নাবালিকে বিয়ে দিচ্ছেন না, হুম। তাহলে বুঝতে পারলেন এটি একটি সাজানো বিয়ে। আবার একটু জামাই শ্বশুরের দিকে তাকান, কে জামাই কে শ্বশুর, আরে কলিকাল চলছে। এগুলো আসলে কেয়ামতের আলামত ছাড়া আর কিছুই না। এই গাজী নজরুল ইসলাম নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে। এই জাল মুক্তিযোদ্ধারা শুধু আওয়ামী লীগে বিএনপিতে নেই, জামাতেও আছে। একজন মুক্তিযোদ্ধা কি করে জামাত শিবির করতে পারে, এই প্রশ্নটি আপনাদের কাছে রাখলাম। আপনি কি আপনার মায়ের, বোনের, আপনার সতীর্থ হত্যাকারী ধর্ষণকারীর দলে আপনি যাবেন? 1971 সালে জামাত শিবির রাজাকার আলবদর আল শামস কি করেছিল, সেই দলে যদি কোনো মুক্তিযোদ্ধা গিয়ে থাকে, ও আয়দার ভুয়া মুক্তিযোদ্ধা অথবা পিনাকি বা ওই রকম রাজাকারের বাচ্চা। বুঝতে পেরেছেন তো? এই ভুয়া মুক্তিযোদ্ধা পাজি নজরুল ইসলাম কিন্তু ছিল একটা ডাকাত। এটা আমার দাবি নয়, প্রফেশনাল ডাকাত ছিল। শুনুন ওই এলাকার সাবেক এমপির মুখে কিভাবে ওরে কেলাইছিল সেই সময়। আমিও ধরে এনে মারছি কাজী নজরুল রে, তোমাকে ওই গানবাড়ি স্কুলে মাইরা ঝুড়িত করে পাঠাই দিছি। ঝুড়িতে ডাকাত করছিল, ওই আমাদের বাড়িতে ডাকাতি করছিল, তাই ধরে নিয়েছিলাম। ও লোকের বাড়িতে ডাকাতি করতো, ও তারপরে এনতাজ ডাকাত আছে, ও গানবাড়ি আমার খালু হয়, স্বাস্থ্য খালু হয়। দুটারে মাইরা ঝুড়িত কইরা গানবাড়ি স্কুল থেকে বাড়িতে পাঠাই দিয়েছি। বড় ঝুড়ি আছে না আমার, এই জন্য গাজী নজরুল ভয় ভয় আমার খুব। আমি এটা বলি যাই, আমার হাত পায়ে ধরে রাত্রে বললেন এটা তো ছোটবেলায় করছিলাম না, তখন তো বড়, ছোট কিসের মাইরে দড়িতে বাইন্দে ঘেরা চোটা দিয়ে ফিটাইছি। আরে শাদি বাড়িতে ফিরলে পরে পানি খাইতে চাইছে, দইয়ের পাত্র এনে দিয়েছি, তার বডির পানি বের করে তাই খাওয়াইছি গাজী নজরুল। চোর ডাকাত লুচ্চা বদমাস ধর্ষকের দলই তো জামাতে ইসলাম। এরা 1971 সালে লুচ্চামি, ধর্ষণ, মুক্তিযোদ্ধাদের বাড়িঘর লুটপাট, এমন কোনো ডাকাতি, চুরি, বাটপারি, খুন, ধর্ষণ নেই যে তারা করেনি। সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু এদের স্বভাবে রয়ে গেছে চোরা না শোনে ধর্মের কাহিনী। এদের আপনি শাস্তি দিয়া কোনোভাবে এদের গা থেকে ময়লা আপনি বের করতে পারবেন না, কারণ এরা জামাতে ইসলাম, মুনাফিকের দল। সর্বোপরি এই গাজী নজরুলকে তার দল, ধর্ষকদের দল জামায়াত বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কারণ এত বেশি এভিডেন্স সামনে এসেছে। জামাতের লুঙ্গি এত খুল্লাই খুলে গেছে যে ছাইরা দেমা কাইন্দাবাচি, তুই বেটা পাজি মোহর, আমাদের লুঙ্গি আমাদের ইজ্জত বাঁচাই। তো জামাত তাকে বহিষ্কার করেও প্রমাণ করেছে যে সে আসলেই অপরাধী। জামাতের অফিসিয়াল ফেসবুক পেজের এই স্টেটমেন্টটি সেটি একদম স্পষ্ট করে, যারা এই ধর্ষককে ডিফেন্ড করেছিল, সে হোক ছাগু, জামাত শিবির রাজাকার, অথবা গুপ্ত সুশীল ভেগ ধরে থাকা জামাত শিবির রাজাকার, যারা এই লুচ্চা ধর্ষককে ডিফেন্ড করেছেন, তাদের বিবেক জাগ্রত হোক, তারা সমাজে যেন মুখ দেখাতে পারে, তাদের মা বোনদের যেন অন্যের বিছানায় দিয়ে এভাবে ধর্ষণের শিকার না করে, এই আহ্বান জানাচ্ছি। এটুকুই প্রত্যাশা করতে পারি সমাজের একজন মানুষ হিসাবে। এর বাইরে আমার আর কিছু বলার নেই। যদি সে নিজে, ওই ডিফেন্ড করা ব্যক্তি নিজের মা বোনদেরকে সম্মান না করে, যদি সে তার মান মর্যাদাকে অবজ্ঞা করে কিছু টাকা, কিছু স্বার্থ বা কিছু এই গুপ্ত থেকে তার মওদুদিবাদ প্রতিষ্ঠার জন্য, তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু যে সকল সুশীল প্রশ্ন তুলেছেন যে এই দুইজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক, তাদের নিয়ে আমাদের কেন মাতামাতি করতে হবে, তারা তাদের মতো করে যা খুশি তাই করবে, তাদের কাছে প্রশ্ন, হে মেয়েটি যে অ্যাডাল্ট তার কোনো প্রমাণ দেখেছেন আপনি? দেখেননি। বিয়ের নাটক, ড্রাইভারকে মারধর, এআই বলে চালাইয়া দেওয়া এবং বিয়ের নাটক সাজানো, এই সকল, এবং সর্বশেষ জামাত তাকে বহিষ্কার করা প্রমাণ করে সে অপরাধী এবং অপরাধী। এই জামাত শিবির রাজাকাররা
তথাকথিত স্বাধীনতার পরে জুলাই আগস্টের পর হোটেলে হোটেলে গিয়ে রেড দিয়েছিল না পতিতা ধরার নামে? হেই সুশীল, চবর্গীয় শব্দটি ব্যবহার করলাম না। কোথায় ছিলা তখন? মুখে কি ঢুকায় রাখছিলা? আমরা তো তোমাকে চিনি, তোমার ল্যাঞ্জা তো দেখা যায় মামা, কেমনে নড়ে, কোন অ্যাঙ্গেলে নড়ে, কি তুমি বলতে চাও, কি তোমার পেছন বলে, কি তোমার মুখ বলে। সুশীল, এরা মানুষের ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করেনি? কে কি বলবে, কে কি করবে এরা নির্ধারণ করে দেয়নি? এমনকি কে কি পড়বে নির্ধারণ করে দেয়নি? রাস্তাঘাটে নারীদের ধরে পেটায়নি? অ্যারেস্ট হওয়ার পরে এরা তাদের গলায় ফুলের মালা দিয়ে দেয়নি? থানার লকআপে বসে নারীদের ব্যাপারে বলেনি যে আমি তো অপমান করিনি, আমি তো আর বলিনি আপনার এত বড় বড় কেন? কোথায় ছিলা সেই সময়? কি ঢুকায় রাখছিলা উপরে এবং নিচে? এই গাজী নজরুল ইসলাম নারীদের বন্দী থাকতে বলেনি? নারীদের মুখ দেখা যাবে না, পর্দার আড়ালে বসে কথা বলেনি? আইন পাশ হবে, যে মেয়ে বয়স্ক মেয়ে বেপরদায় চলবে তার 1 বছর জেল হবে। এই আইন পাশ হয়ে গেল। এবার পুলিশটা ঘুরে ঘুরে দেখবে বেপরদায় কেটা আছে, লোকজন দেখবে বেপরদায় কেটা আছে, তার ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেবে, কেমন 1 বছর জেল দেবো। বোঝা গেল? নারীরা পুরুষ ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া বাইরে যেতে পারবে না। নারীরা যে স্বাবলম্বী নয় এটি চিৎকার করে ক্যামেরার সামনে সাংবাদিকের ইন্টারভিউতে বলেনি? তখন তোমরা কি বলেছিলা? ও সৎলোকের শাসন চাই। হ্যাঁ, হোটেলে গোপন ক্যামেরা কে লাগিয়েছে? কোনো প্রগতিশীল লাগাইছে? তোমাদের মতো হয় চুতিয়া এই বুদ্ধিজীবী, এই সুশীলের লাগাইছে, অথবা তার বন্ধুবান্ধব, তার ড্রাইভার, তার অন্য কারো হয়তো সে হক মেরেছে প্রতিশোধ নেওয়ার জন্য, এমনকি তার অরিজিনাল বউও করতে পারে, কে জানে, লুচ্চার আবার শত্রুর অভাব আছে নাকি। তো সেই ঘটনা তারাই সামনে এনেছে, তোমার এত দুঃখ কেন? প্রমাণ সামনে আসায় কষ্ট হচ্ছে, তাই না? এখন আর ডিফেন্ড করা যাচ্ছে না, এই প্রমাণগুলো কনক্রিট তোমাদের মুখে ঝামা ঘষে দিচ্ছে, এই জন্য সুশীল চুতিয়া তোমাদের এত রাগ, তাই না? আমরা অবশ্যই গোপন ক্যামেরাকে সমর্থন করি না, কিন্তু এই গোপন ক্যামেরার ভিডিও সামনে না আসলে এই বদমাশকে শায়েস্তা করা যেত? প্রতিনিয়ত তো মাদ্রাসায় বলৎকার হয়, ভিকটিম এসে সামনে বলে এই মোল্লা মুন্সিরা কি বলে যে এগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, মাদ্রাসার বদনাম করার জন্য এগুলো করা হচ্ছে, বলে না? যদি ওই মাদ্রাসাগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকতো তাহলে কি আমরা এই অন্যায়গুলো ঠেকাতে পারতাম না? আমরা তো অসংখ্য সিসিটিভি ক্যামেরা দেখি যেগুলো মাদ্রাসায় আছে, এই সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও শিশুদের উপরে শারীরিক নির্যাতন করে, শিশুদের বলৎকার করে। ইউটিউবে বলৎকার লিখে সার্চ করেন, অসংখ্য ভিডিও পাবেন। এরা সিসিটিভি ক্যামেরাই মানে না, বোঝে না তার ঘরে কে কি লাগাইছে। এই সিকিউরিটি কনসার্ন তোমার কেন? তুমি হে দালাল কেন যে কান্দো আমরা তো বুঝি। কিন্তু আরেকটি প্রশ্ন, এই যে হিপোক্রিট, নারীদেরকে অবজ্ঞা করা, বস্তাবন্দি করে রাখা, হ্যাঁ, তো এদের জন্য কিন্তু এই এভিডেন্সগুলো জম হিসেবে কাজ করছে না? তুমি সুশীল তো দালালি করতে ব্যস্ত, তুমি তো তার প্রতিবাদ করো নাই। মাদ্রাসার বলৎকার নিয়ে তো কিছু বলো না, তাহলে সিসিটিভি ক্যামেরা ছাড়া আমাদের সামনে আর উপায় কি আছে? বা এরকম ক্যামেরা সামনে আসা এভিডেন্স ছাড়া যদি প্রশ্ন করা হয় এমন ক্যামেরা আপনি সমর্থন করবেন কিনা মাদ্রাসার শিশুদের রক্ষা করার জন্য, আপনি তাহলে কি বলবেন? আপনার ঘরে আপনি শিশুদের জন্য ক্যামেরা লাগায় যান না? বাইরে চাকরিতে গেলে এটা তো আপনার সিকিউরিটি পারপাস। আপনার ব্যাক ইয়ার্ডে, ফ্রন্ট ইয়ার্ডে, বাড়ির আশেপাশে আপনি লাগান না ক্যামেরা? ও, সেটাও প্রাইভেসি লঙ্ঘন। কোনটা প্রাইভেসি কোনটা নয় সেটা আপনাদের জানতে হবে। এবং এই সকল পাজিরা যারা পর্দার নামে, শালীনতার নামে নারীদের মুখ দেখা হারাম বলে, সেই সকল বদমাশদের, হিপোক্রিটদের বাঁচানোর জন্য আপনার সুশীলতাকে আমি চবর্গীয়। আমি আবারও স্মৃতিচারণ করছি বনি আমিনের জন্য। আমি দুঃখিত, তাকে জনতা যে ধোলাইটা দিয়েছে এটা আসলে কাম্য নয়। এবং এই ঘটনা থেকে এই চুতিয়া সুশীলদেরকেও একটু মনে করাই, জনতার কাছ থেকে কিন্তু আপনারা এভাবে ধোলাই খাবেন টুডে অর টুমরো। আপনাদের জন্য অগ্রিম সমবেদনা জানিয়ে রাখছি। আপনারা একটু সাবধানে থাকেন, একটু বুঝে শুনে দালালি করেন এবং সত্য মিথ্যার পার্থক্য না করে এখন ক্ষমতা, দম্ভ দেখাচ্ছেন। দম্ভ কারোরই চিরকাল থাকে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে, ইনফরমেটিভ মনে হলে আপনি শেয়ার করতে পারেন, যেন অনেক মানুষ দেখে। এটাই তো আমাদের চাওয়া। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো প্রসঙ্গে, অন্য কোনো দিনে। বিদায়।